নমস্কার। ভোটের দিন যত এগিয়ে আসছে, যত ঘনিয়ে আসছে, ততই বাংলার জন্য সকলের দরদ কিন্তু একদম উথলে উঠছে। অনেকেরই উঠছে, তাদের মধ্যে আছেন আমাদের পরম প্রিয় উনিজি শ্রী শ্রী প্রধানমন্ত্রী। তো তিনি গতকালই খুব দুঃখ করে বলেছেন যে অনুপ্রবেশের কারণে শুদ্ধ বাংলা আর শুনতেই পাওয়া যায় না। শুনলেই বলতে ইচ্ছে করে, আহা কি বললেন, জন্ম জন্মান্তরেও ভুলিব না। কারণ যেন শুদ্ধ বাংলা আর অশুদ্ধ বাংলা আলাদা করে বললে শুনলেই উনি বুঝে নিতে পারবেন। তো সেটা আবার বলেছেন হিন্দিতে। তো শুনে সত্যি সত্যি বলতে ইচ্ছে করে, সত্যি শুদ্ধ বাংলাটা এবার কিন্তু আপনার কাছ থেকেই শিখতে হবে। তো গতবার 2021 সালে, গতবার মানে আগের বিধানসভা নির্বাচনের সময় উনি এসে বাংলায়, শুদ্ধ বাংলায় কথা বলার, বক্তৃতা দেবার বেশ কিছু প্রচেষ্টা নিয়েছিলেন। তো অনেকগুলো খুব বাঁধিয়ে রাখার মতো উক্তি আছে, এখনও একটা আমরা ভুলিনি। সেটা হলো, চোলায় চোলায় বাজলো জয়ের ভেরি, পায়ের বেগেই পথ কেটে যায়, করিস না আর দেরি। তো পায়ের বেগে ঠিক কি কেটে যায়, পশ্চাৎ দেশ না সামনের পথ, সেটা বোঝা খুব মুশকিল হয়ে গিয়েছিল। তো এটা তো 2021 সালের কথা। এবার উনি বঙ্কিমচন্দ্রকে বলেছেন বঙ্কিমদা। তো এইগুলো যদি শুদ্ধ বাংলা না হয়, তাহলে শুদ্ধ বাংলার কি, শুদ্ধ বাংলা আর কি? এগুলোই তো শুদ্ধ বাংলার পরাকাষ্ঠা। তো এইগুলো আর শুনতে পাওয়া যায় না। সেটা কেন? সেটা আবার অনুপ্রবেশের কারণে। তো এই গোবলয়ের যারা পোস্টার বয়, যারা নিজেরা গোবলয়ের লোক অথবা গোবলয়ের দালালি করেন, যে কোনো পদে থেকেই হতে পারে, এদের হিসেব আসলে খুব সোজা। এই যে ডেমোগ্রাফির গল্পটা শোনা যায়, আমাদের কিছু বুদ্ধিজীবীরাও যারা শোনাচ্ছিলেন তারাও এই দালালদের দলেই পড়েন। তো এদের হিসেবটা খুব সোজা। হিন্দুরা হিন্দি বলবে, মুসলমানরা উর্দু, এর বাইরে আর কিছু হতে পারে না। মানে ভেবে দেখুন, সারা পৃথিবীতে মুসলমানরা অন্য কোনো ভাষায় কথা বলে না, শুধু উর্দু বলে। আর হিন্দু মুসলমান ব্যতি রেখে যারা বাংলা বলে তারা তো নিশ্চয়ই মুসলমান, এরকম কিছু একটা হিসেব আছে। তো এই হিসেব থেকেই এরা একদম হিন্দিতে বলে যে শুদ্ধ বাংলা আর শোনা যায় না। তো এটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। যোগী আগের দিন, যেটা আমি আগের অনুষ্ঠানে বলছিলাম, তিনি আবার হিন্দিতে বলছিলেন যে বাংলায় সির্ফ বাংলা চলেগা। তো এটা উনি হিন্দিতে বলেছিলেন, কারণ ওদের হিসেব খুব সোজা। হিন্দুরা বাংলা বলবে, হিন্দুরা হিন্দি বলবে, ওটাই বাংলা। ফলে ওরা যেটা বলছে ওটাই বাংলা। আর বাকি যারা সবাই কিন্তু বাংলাদেশি। আর যদি মুসলমান হয়, তারা খামোখা হিন্দি বলবে কেন, তারা উর্দু বলবে। তো এটাই হচ্ছে গোবলয়ের প্রথাগত, বা এখন যে কথাটা চালু হয়েছে, সনাতনী শিক্ষা। মানে এটা আজকের ব্যাপার না। একটা ভাষা ছিল ওদের, গোবলয়ের কথাই বলছি, যাকে বলা হতো, 3-4টে নামে ডাকা হতো। একটা ভাষা গোষ্ঠী বলুন, যাই বলুন, ছিল। হিন্দুস্তানি বলা হতো, হিন্দি বলা হতো, উর্দু বলা হতো, তিনটে একই জিনিস। তো স্রেফ ধর্মের ভিত্তিতে এই ভাষাটাকে দুটো টুকরো করে উর্দু আর হিন্দি করা হয়েছে। যে কোনো ব্যাকরণবিদকে জিজ্ঞাসা করবেন, উর্দু আর হিন্দি কিন্তু আসলে একদম একই ভাষা। এবার আলাদা করে দিলেই তো আর শুধু হবে না, সেই জন্য যাতে আলাদা বোঝা যায়, সেই জন্য একটা জায়গায় প্রচুর সংস্কৃত শব্দ গায়ের জোরে ঢোকানো হয়েছে, আর একটা জায়গায় প্রচুর ফার্সি শব্দ গায়ের জোরে ঢোকানো হয়েছে। কিন্তু তারপরেও এক ভাষার লোক নিখুঁতভাবে, বিশুদ্ধভাবে অন্য ভাষাটা বলতে পারেন, বুঝতে তো পারেনি। ফলে দুটো ভাষা একদমই এক। ওরা ভাগ করেছে স্রেফ ধর্মের ভিত্তিতে দুটো ভাষাকে। তো নিজের মাতৃভাষা, নিজের মায়ের মতো, তাকে ধর্মের ভিত্তিতে যারা ভাগ করতে পারে, এবং সেই জিন যাদের মধ্যে থাকে, এবং সেটাকে যারা বেশ করেছি, ঠিক হয়েছে বলে, তাদের মাথাতেই আসবে না ধর্ম দিয়ে মাতৃভাষাকে না ভেঙে, মাকে দুটুকরো না করে কি করে থাকা যায়। তারা কখনো বুঝবে না ওপারে বাঙালি উর্দু আগ্রাসনের বিরুদ্ধে লড়েছে। তারা কখনো বুঝবে না যে 21শে ফেব্রুয়ারি বাংলার জন্য লড়া হয়েছিল, এবং সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং দুই পাড়ের বাঙালি সেটা পালন করে, এবং বাংলা ভাষায় করে, নিজের ভাষার জন্য করে। ওপারে ওরা লড়েছে উর্দু আগ্রাসনের বিরুদ্ধে, এপারে আমরা লড়ছি হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে। কথা বলছি, ওদের মতো লড়াই লড়ে উঠতে পারিনি, কিন্তু কথা বলছি। তো এইটা কি করে হয়? এটা কিন্তু গোবলয়ের ওই বৈধ অথবা অবৈধ সন্তানদের কখনো মাথাতেই আসবে না। রাজনৈতিকভাবে একটা জাতি 80 বছর ধরে দ্বিখণ্ডিত, দুটো আলাদা রাষ্ট্রে বসবাস করে, কিন্তু হাজার প্ররোচনার পরেও তারা নিজের ভাষাকে, নিজেদের মধ্যে যোগাযোগকে আঁকড়ে ধরে আছে, টুকরো হতে দেয়নি।
এই জন্যেই ওরা অনুপ্রবেশের গল্প নিয়ে আসে, এই জন্যেই বারবার বলে বাঙালি ঠিক বিশ্বাসযোগ্য নয়, বাঙালি মানেই হচ্ছে সম্ভাব্য বাংলাদেশি, এবং এই জন্যেই বাঙালিকে ভাঙা দরকার, এবং এই জন্যেই বাংলা নিয়ে এত দরদ সর্বসময় আমরা লক্ষ্য করে যাই। তো ওনার শুধু দরদ নয়, বাংলা নিয়ে এই দরদটা চারদিক থেকেই তো আমরা লক্ষ্য করে যাচ্ছি। তো এই দরদ, তীব্র দরদ আছে বলে নির্বাচন কমিশন 60 লক্ষ বাঙালিকে বিচারাধীন বলে একটা তকমা দিয়ে পুরে রেখেছিল, যেন অপরাধী। তো এই বিচারাধীন যারা 60 লক্ষ সবাইকেই বাদ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সবাইকে পাকের চক্রে প্রচুর গোলমাল হওয়ার জন্য বাদ দিতে পারেনি। 27 লক্ষ এখনও পর্যন্ত অ্যাপিল করেছেন যারা বাদ পড়ে গেছেন। মোট অ্যাপিল করেছেন 34 লক্ষ। সেসব গল্প তো আপনারা জানেনই, সংখ্যা এখন দেব না। তো এরা কিন্তু হিসেব অনুযায়ী অ্যাপিলকারী, বিচারাধীন, খুব দরদ দিয়ে নির্বাচন কমিশন যাদেরকে বহিষ্কার করার চেষ্টা করেছিল, এবং চেষ্টা তো সফল হয়নি, কিন্তু এরা এখনও পর্যন্ত অ্যাপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি হবে কে জানে। এরা কিন্তু কেউ বহিরাগত কিচ্ছু না, এবং সুপ্রিম কোর্টও খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। তো সকলেরই খুব দরদ, নির্বাচন কমিশনের দরদ, সুপ্রিম কোর্টের দরদ, এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন, এই কলকাতায় এসে একাধিকবার বলেছেন, আগের দিন বলেছেন, তার আগের দিন বলেছেন, পশ্চিমবঙ্গে এসে, কলকাতায় নয়, যে ভোটার তালিকা থেকে শুধু তাড়াবো না, সমস্ত ঘুষপেটিয়াকে আমরা ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবো। তো যাদেরকে ভোটার লিস্ট থেকে তাড়ানো হয়েছে তারা কিন্তু এখনও বহিরাগত বা ইত্যাদি কিচ্ছু না, তারা অ্যাপিল করেছে, সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু খুব দরদ সহকারে বলেছেন, তাই নির্বাচন কমিশনেরও এই ব্যাপারে মুখে কুলুপ, সুপ্রিম কোর্টেরও এই ব্যাপারে মুখে কুলুপ। ভারতবর্ষ নামে রাষ্ট্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রী কী করে নির্বাচনী প্রচারে এই কথাগুলো এসে বলতে পারেন, তাতে নির্বাচনী বিধি কিছু ভঙ্গটঙ্গ হয় কি না, এই ব্যাপারে প্রচণ্ড দরদে নির্বাচন কমিশনের কোথাও কোনো বক্তব্য আপনি শুনতে পারবেন না। তো ফলে সকলেরই খুব দরদ, কিন্তু দরদটা হচ্ছে এই দিকেই। আর সুপ্রিম কোর্টের কথা বলছিলাম, তাদেরও দরদের কোনো শেষ নেই। যে কোনো জায়গায়, আমি আগেও বলেছি, যে কোনো জায়গায় যদি বলা হতো ভোটার লিস্ট এখন আমি তৈরি করতে পারিনি, কিন্তু ভোটটা আমি ঠিক করে দিচ্ছি, তাহলে যে কোনো জায়গায় এবং অন্য যে কোনো রাজ্য হলে ভারতবর্ষেও সুপ্রিম কোর্ট নির্ঘাত বলতো এগুলো কি ইয়ার্কি মারছেন, আগে ভোটার লিস্ট কমপ্লিট করুন, তারপর ভোটের ডেট ঠিক করুন। সেটা যদি সম্ভব না হয় তাহলে পুরনো লিস্টে ভোট করুন, আপনার যখন আপডেট করা শেষ হবে ভোটার লিস্ট তখন সেটাকে চালু করবেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা নিয়ম, তারা পরিষ্কার বলেছে যা হচ্ছে চলবে, এবং বিচার বিভাগীয় আধিকারিক সরবরাহ করেছে, এবং তারপর দাবি করেছে যে 70% যদি ঠিক কাজ হয় তাহলেও দুর্ধর্ষ ব্যাপার, এবং তারপর একটা ট্রাইব্যুনাল খাড়া করে দিয়েছে। সেই ট্রাইব্যুনালের ফলাফল কবে বেরোবে কেউ জানে না। তো এত দরদ একদিনে, তো ইদানিং গতকাল আবার আরও একটা চূড়ান্ত দরদ দেখা গেছে। সেটা কি না, তারা খুব স্পষ্ট করে জানিয়েছে যে ট্রাইব্যুনাল যদি তাদের বিচারের ফলাফল 2 দিন আগেও প্রকাশ করে, অর্থাৎ কিনা তারা যদি পরীক্ষার 2 দিন আগেও আপনাকে অ্যাডমিট কার্ড দেয়, তাহলেও আপনি ভোটের পরীক্ষায় বসতে পারবেন। তো শুনে আবারও বলতে ইচ্ছে করে আহা। তো একে বাংলা ভাষায় বলে বাইরে কোঁচার পত্তন, ভিতরে ছুঁচোর কেত্তন। তো আদৌ একটাও অ্যাডমিট কার্ড ট্রাইব্যুনাল থেকে আসবে কি না তার কোনো ঠিক নেই। ট্রাইব্যুনাল বস্তুটা কোথায় আছে, কিভাবে বিচার করবে, কবে করবে, কতজনের বিচার সম্পন্ন করবে আগামী 5-7 দিনে, ভোট শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত কেউ জানে না। শুরু কবে করবে তাই জানে না, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে জানানো হয়ে গেল যদি বিচার হয়ে যায় তো ভোট দেওয়া যাবে। তো মাসির কবে গোঁপ গজাবে কেউ জানে না, কিন্তু মাসির গোঁপ গজালে তিনি যে দারাসিং হবেন এইটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় জাজমেন্ট এসে গেল। এইটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের চূড়ান্ত বুদ্ধিমত্তা এবং দরদের পরিচায়ক। তো কথা যেটা আগেই বলেছি যে সুপ্রিম কোর্টের কিন্তু আদৌ কাজ নয় ভোটার তালিকা বানানো। ভোটার তালিকা ছাড়া ভোট হবে না, তাহলে পুরনো তালিকা দিয়ে কাজ করুন, এরকম একটা সিদ্ধান্ত ওরা নিতে পারেননি, যেটা খুব সাধারণ বুদ্ধিতে আমাদের মাথায় আসে। তাই স্বেচ্ছায় তালিকা বানানোয় নাক ঢুকিয়েছেন, তো বেশ করেছেন। কিন্তু তারপর যেটা হয়েছে যে বিচার বিভাগীয় আধিকারিকরা 27 লক্ষ লোককে বাদ দিয়েছেন, তার মধ্যে 70% ঠিক না হলেও নাকি খুব দুর্ধর্ষ কাজ। ওদিকে ট্রাইব্যুনালে 34 লক্ষ অ্যাপিলে ঝুলে আছেন, তাদের কবে কি ফলাফল আসবে কেউ জানে না, কতদিন তাদের লাইন দিয়ে চলতে হবে। আসামের উদাহরণ আমরা জানি, বছরের পর বছর চলেছে, এসবও কেউ কিচ্ছু জানে না। কিন্তু
তো এখন ওনারা কী করছেন, প্রচণ্ড দরদ দেখিয়ে পাবলিককে সান্ত্বনা পুরস্কারের গাজর একটা ঝুলিয়ে দিচ্ছেন সামনে, এবং বিচার বিভাগকে দিচ্ছেন পিঠ চাপড়ানো। তো সেইটা না করে যদি ট্রাইব্যুনালের জন্য কোনো একটা সময়সীমা বেঁধে দিতেন তাহলে দরদটা বোঝা যেত, কিন্তু সেসবের কোনো বালাই নেই। তো যা আছে তাই থাকবে। এই 70% দুর্দর্শ কাজের জন্য যে তথাকথিত 30% বাদ গেলেন, সংখ্যাটা আসলে 30% নয়, 45% বাদ গেছেন, তাদের জন্য যে পাবলিককে লাইনে দাঁড়াতে হবে, যাদের জন্য এই হয়রানি, যাদের জন্য এই লাঞ্ছনা, সেই আধিকারিকদের, তাদেরই আবার দু হাত তুলে বলতে হবে কি ভালো কাজ করেছেন, নইলে আবার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তো জীবন মরণ, মানুষের যেটা জীবন মরণ সমস্যা, যে বেনাগরিক হয়ে যেতে পারে, এই সমস্যা নিয়ে যারা ছড়িয়ে ছিটিয়ে লাট করেছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারা তার দায়িত্ব কিন্তু নেবে না, বরং নাকের বদলে দেবে নরুন ওই গাজর সান্ত্বনা পুরস্কারের। যদি বাবা ট্রাইব্যুনালের ফলাফল বেরিয়ে যায় দুদিন আগেও, তাহলে ভোট দিতে পারবো। তো এত দরদ, বাংলা ভাষা নিয়ে দরদ, বাঙালিকে নিয়ে দরদ, এবং বাঙালির ভোটাধিকার নিয়ে দরদ, খালি বাঙালিকে পাঠিয়ে দেওয়া হয়। সুইটি বিবি এখনও বাংলাদেশে পড়ে আছেন, সেসবের বিচার হয় না। কতগুলো লোক বেনাগরিক হয়ে যাবে, সেসবের বিচার হয় না। কিন্তু দরদের কোনো শেষ নেই, এবং দরদ এখানেই শেষ নয়। এই যে ব্যাপারটা হলো, যে কিছু লোক যদি বিচারাধীন যদি ট্রাইব্যুনালে যারা গেছেন তাদের ফলাফল বেরিয়ে আসে, তাহলে দুদিন আগে অবধি বেরিয়ে এলেও ভোটার লিস্টে নাম ঢুকে যাবে। তো এটা কিন্তু এত দরদ, তাতে করে সমস্যার কোনো তো সমাধান হবেই না, যেটা বললাম। কিন্তু দরদ এত বেশি যে এতে করে আরও এক দফা কাণ্ডজ্ঞানহীন বিশৃঙ্খলা তৈরি হবে। তো ভোটের দুদিন আগে পর্যন্ত, মানে যারা একটু আধটু ভোটের কিছু কাজকর্ম করেছেন, খুব সামান্য হলেও, অতটা বুদ্ধিমান না কোর্ট বা কমিশনের মতো, তারাও জানেন যে দুদিন আগে পর্যন্ত ভোটার তালিকা বদল চলবে। তার মানে হচ্ছে ভোটের দিন অবধি সর্বশেষ কোনো তালিকা কেউ হাতে পাবেন কিনা সন্দেহ, কারণ দুদিন আগে পর্যন্ত কাজ চলবে। দুদিন আগে পর্যন্ত সংশোধন হচ্ছে বলবে, তারপর তালিকা ফাইনাল হবে, তারপর সেটা লোকের হাতে এসে পৌঁছবে। তো ফলে ভোটের দিন হয়তো এক পিস নতুন তালিকা এলো, কিংবা এলো না, শুধু হয়তো কেন্দ্রীয় বাহিনীর হাতেই তা রইল। ভোট দিতে গিয়ে দেখলেন 13টা নতুন নাম এসেছে, সেখানে 33টা পুরনো নাম বাদ। আপনি গিয়ে দেখলেন আপনার নাম বাদ, অন্য একজন বাইরে থেকে, কোত্থেকে, বিহার থেকে, ইউপি থেকে লোক এসে ভোট দিয়ে যাচ্ছে, কারণ তার নাম উঠে গেছে। সবই সম্ভব, কারণ তালিকা বানাচ্ছে নির্বাচন কমিশন। তারা এআই দিয়ে বানাক, নিজেরাই বানাক, উদ্দেশ্য প্রণোদিতভাবেই বানাক, না উদ্দেশ্য প্রণোদনা ছাড়াই বানাক, তাদের দক্ষতা এবং পক্ষপাতহীনতা নিয়ে এখন আর কোনো সন্দেহ কোনো বাঙালি কিন্তু পোষণ করেন না। এবং এটা যে এসে যাবে হাতে, বিহারে আমরা দেখেছি, এবং টিভিউর কোনো বালাই থাকবে না, এবং তাতে কিছু বলার থাকবে না, কারণ কে না জানে পিঠ চাপড়ানোর জন্য বিভিন্ন রকম আধিকারিকরা আছেন, তারা দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন। 70% ঠিক হলেই যথেষ্ট। ফলে এই সংখ্যাটাকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে বলতে হবে যে বাংলায় 30%, মানে বাংলা ভাষার মধ্যে 30% বাংলা থাকলেই চলবে, 70% হিন্দি জুড়লেই ওটা আসল বাংলা। বাংলায় 30% লোক থাকলেই চলবে, 70% বাংলাদেশে চলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ হিন্দুস্তানিরা আসবে। এবং এই সমস্ত কাজ যদি 70% মোটামুটি ঠিকঠাক করে করা যায়, তাহলেই চলবে। অবাঙালিরা 70% দখল করে নিলে কারো কোনো অসুবিধে নেই। তো এইটা হচ্ছে কেন্দ্রীয় যে দরদ, কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দরদ, তার প্রকৃত স্বরূপ, যেটা ক্রমশ ফুটে ফুটে বেরোচ্ছে। দরদের নানা রূপ আমরা দেখলাম, কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নানা রূপ আমরা দেখলাম, দেখে ফেলেছি। ফলে এখনও যাদের তালিকায় নামটা মাছেন, যারা এখনও বেনাগরিক হননি, তারা অতি অবশ্যই এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। নইলে কিন্তু এই একটা তালিকা এসেছে, আগে বললাম একটা তালিকা এসেছে, এরপর নতুন কি তালিকা এসে হাজির হবে কেউ জানে না। ডিলিমিটেশনের বাজারে বাঙালি যত কম দেখানো যায় ততই ভালো। তো এইটা হচ্ছে বাস্তবতা। বাংলা ভাষাটা থাকবে কিনা এ নিয়ে সন্দেহ আছে, খাদ্যাভ্যাস থাকবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। ওনারা বলবেন যে বাঙালি থাকবে, কিন্তু যেভাবে পূর্ববঙ্গীয় হিন্দুদেরও ওনারা তাড়িয়েছেন, সেভাবেই মাছ মাংসও তাড়াবেন। বলবেন প্রকৃত বাঙালি মাছ মাংস খায় না। তারপর বললেন প্রকৃত বাঙালির এই হাম ইয়ে করনা হ্যাঁ দেখনা হ্যাঁ, এটাই হচ্ছে প্রকৃত বাংলা, কারণ হিন্দুরা এই প্রকৃত বাংলা অর্থাৎ হিন্দিতে কথা বলে। সবই সম্ভব। তো আগের দিনই বলছিলাম যে ফ্যাসিবাদ আমরা দেখিনি, কিন্তু ক্লিনজিং এইভাবেই আসে। প্রথমে শান্তভাবে আসে, তারপর একটা দুর্দমনীয় রূপ নেয়, তখন ঠেকানোর উপায় থাকে না। তো ঠেকাতে হলে এক্ষুনি ঠেকান, শুভস্য শীঘ্রম।
তা আমরা আমাদের কথা বললাম, আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন যারা, তারা সাবস্ক্রাইব করুন, হাইপ করুন এবং বন্ধুবান্ধবদের দেখান। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের দোকান আছে, সেখানে অতি অবশ্যই ঢু মেরে যাবেন। আমাদের সাইট আছে www.guruchandali.com, অতি অবশ্যই আসবেন, লিখবেন, মতামত দেবেন। এই মতামত উত্তর প্রত্যুত্তরে আমরা একটা সত্যিকারের বিকল্প কণ্ঠস্বর হয়ে উঠতে পারবো। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।